चुन चुन करके हिसाब लेना ये मेरी फितरत है। चैलेंज, डॉन्टिंग चैलेंज। दोस्तों, इंतजार लंबा नहीं कर सकता। उनका खून बहेगा। जिनको सेना की बात भी पसंद नहीं थी, पे थ्रू देयर नोजेस, वो जान की बाजी लगा करके खेलता है। ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনার পারদ চরমে। জন্মের পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্ক যেন সাপে নেউলে। স্বাধীনতার ৭.৫ দশক পরেও সেই বৈরী মনোভাব কাটেনি একটুও। টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা এখন বিশ্ব খবরের প্রধান শিরোনাম। এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে ভারত। তবে ঘটনার প্রবাহ মোড় ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ভারতের সাজানো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে ঘিরে পাল্টাপাল্টি দোষারোপ আর প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে ভারত ও পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে, বিশ্ব মোড়লরা কোন পক্ষে দাঁড়াবে, এটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এখন। একদিকে বলা হচ্ছে আমেরিকা দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে, ইসরায়েল দাঁড়াবে ভারতের পক্ষে। তাহলে পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য জানাবো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, টানা তৃতীয়বারের মতো ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি, যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ লাগার আশঙ্কা। মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মোদির, কাশ্মীরে হামলায় সরাসরি জড়িত মোদির পাতানো ফাঁদেই কাশ্মীরে ২৬ জনকে হত্যা করা হয়েছিল। অবশেষে মোদির সকল কুকর্ম ফাঁস হয়ে গেল, বেরিয়ে এলো থলের বিড়াল। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে কোন দেশ কার পক্ষে যাবে, কে জয়ী হবে আর কেই বা পরাজিত হবে, অবশেষে জানা গেল আসল সত্য। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে অনবরত গোলাগুলি, যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ লাগার আশঙ্কা। মুসলমানদের বিরুদ্ধে মোদির গভীর ষড়যন্ত্র ফাঁস, মোদির সরাসরি নির্দেশে কাশ্মীরে ২৬ জনকে হত্যার ভিডিও ভাইরাল, এবং যুদ্ধ বাঁধলে পাকিস্তান ও ভারত কার পরাজয় হবে, আন্তর্জাতিক বিশ্ব কোন দেশ কার পাশে দাঁড়াবে, সেই ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা এখন বিশ্ব খবরের প্রধান শিরোনাম। এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে ভারত। তবে ঘটনার প্রবাহ মোড় ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শুরু থেকে পাকিস্তানের দিকে অভিযোগের তীর উঠলেও সেই তীর ঘুরে ফিরে ভারতের দিকেই ঘুরছে। অনেকে প্রশ্ন তুলছেন এই ঘটনা পুরোটাই সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। অনেকের মতে ঘটনার পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান। কাশ্মীরের সন্ত্রাসবাদের এমন ঘটনা যখন উত্তাল ভারত ও পাকিস্তান, ঠিক তখনই পুরো ঘটনার নাটকীয় মোড় এনে দেয় ভারতীয় এক সেনা কর্মকর্তার ভিডিও বার্তা। অশোক কুমার নামের ওই ভারতীয় সেনা অফিসার এক ভিডিও বার্তায় দাবি করেন এটি বাইরের কোনো জঙ্গি হামলা নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত হামলা। যদিও পাকিস্তান শুরু থেকেই এমন অভিযোগই করে আসছিল। ভারতের এই ঘটনাকে বিজেপির সাজানো মনে করার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণকে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। প্রথমত, ঘটনার তদন্ত না করেই পাকিস্তানের উপর দায় চাপানো এবং দেশটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, এবং এই ঘটনাকে দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে 5টি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি এবং আটারি চেকপোস্ট বন্ধ রাখার সিদ্ধান্ত অন্যতম। এই সিদ্ধান্তের মাধ্যমে হুমকির মুখে পড়তে পারে পাকিস্তানের অর্থনীতি। মূলত পাকিস্তানের মোট কৃষি জমির প্রায় 80%ই সিন্ধু অববাহিকার পানির উপর নির্ভরশীল। দেশটির খাদ্য উৎপাদনের মূল ভরসাও এই নদী। পাকিস্তানের জলবিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ সিন্ধু নদী ও এর উপনদীগুলোর উপর নির্ভর করে। বিশ্বের অন্যতম বৃহৎ সেচ ব্যবস্থা ইন্ডাস বেসিন ইরিগেশন সিস্টেম এই নদী থেকে পরিচালিত হয়। এছাড়া পাকিস্তানের মোট শিল্প উৎপাদনের একটি বড় অংশ সিন্ধুর পানির সরবরাহের উপর নির্ভরশীল। মোট কথা কৃষি নির্ভর শিল্প এবং সেচ নির্ভর অর্থনৈতিক কার্যক্রম সবকিছু মিলিয়ে সিন্ধু নদী পাকিস্তানের জিডিপির প্রায় 30 থেকে 35% অবদান রাখে। এদিকে আটারির দরজা বন্ধ করেছে ভারত। এই সিদ্ধান্তে ভারতের উপর তেমন কোনো প্রভাব না পড়লেও প্রভাব পড়বে পাকিস্তানের উপর, কারণ আটারি চেকপোস্ট পাকিস্তানের ভারতের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের প্রধান দরজা। বিশেষ করে ভারতের পাঞ্জাব রাজ্য থেকে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে কৃষিপণ্য, ঔষধ, রাসায়নিক দ্রব্য ইত্যাদি সরবরাহ করা হয়। সীমিত ট্রাক চলাচলের মাধ্যমে পাকিস্তানের কিছু শিল্প, বিশেষত কাঁচামাল পায়। পাকিস্তান তাদের সীমিত আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের বাজারে ঢোকার একটি রাস্তা হিসেবে এটি ব্যবহার করে। এই চেকপোস্ট বন্ধের ফলে ভারতের সাথে সরাসরি বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেমন ঔষধ, কিছু কৃষিপণ্য
সরাসরি আমদানি ব্যাহত হবে এবং সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতি বিশেষ করে ওয়াঘা লাগোয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়তে পারে পাকিস্তান। আবার ভারতের নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলন দিনকে দিন আরো তীব্র হচ্ছে। ভারতীয় মুসলমানদের দাবি, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর হস্তক্ষেপ বাড়ানোর জন্য এই আইন করেছে বিজেপি সরকার। কাশ্মীরের হামলার ঘটনাটি ঠিক এই সময় সামনে আসে যখন এই আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা ভারত। অনেকের মতে এটি মুসলিমদের প্রতিবাদ দমনের জন্য সরকার কর্তৃক একটি ট্র্যাজেডি হতে পারে, যাতে মুসলিমদের মনোভাব অন্যদিকে ঘুরিয়ে ওয়াকফ আইন কার্যকর করা যায়। এদিকে ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপি নেতারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে, যাতে দেশের অভ্যন্তরে মুসলিমদের চাপে রাখা যায়। আর তাই এসব ঘটনা পর্যালোচনা করে অনেকেই কাশ্মীরের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাজানো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। चुन चुन करके हिसाब लेना ये मेरी फितरत है। चैलेंज, डॉन्टिंग चैलेंज। दोस्तों, इंतजार लंबा नहीं कर सकता। उनका खून बहेगा। जिनको सेना की बात भी पसंद नहीं थी, पे थ्रू देयर नोजेस, वो जान की बाजी लगा करके खेलता है। ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনার পারদ চরমে। জন্মের পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্ক যেন সাপে নেউলে। স্বাধীনতার 7.5 দশক পরেও সেই বৈরী মনোভাব কাটেনি একটুও। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় পরিস্থিতি একেবারে ওলটপালট। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে এবং এরই পরিপ্রেক্ষিতে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানিয়েছে এটা যুদ্ধ ঘোষণা করার শামিল এবং তাদের ভাষায় সকল প্রচলিত এবং অপ্রচলিত শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে। हमारा पानी बहेगा या उनका खून बहेगा। শুধু মুখের লড়াই নয়, এবার যেন কার্যত সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে দুই দেশের পক্ষ থেকেই। করাচি উপকূলের কাছে নিজেদের ইকোনমিক জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জানান দিয়েছে পাকিস্তান। আগামী 24 থেকে 26 এপ্রিলের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতও পিছিয়ে নেই। ভারতীয় নৌবাহিনী নিজেদের প্রযুক্তিতে তৈরি NSS সুরাত থেকে এক নিম্ন উড্ডয়মান মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক প্রায় সম্পূর্ণভাবে ছিন্ন। উভয় দেশ একে অপরকে কূটনৈতিকভাবে বহিষ্কার করেছে। বন্ধ হয়ে গেছে আকাশসীমা। এমনকি সার্ক কর্মসূচির অধীনে ভারতীয়দের ভিসাও স্থগিত করেছে পাকিস্তান। সবচেয়ে গুরুতর যে পদক্ষেপটি তা হলো ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। ভারতের দাবি এটি কৌশলগতভাবে স্থগিত করা হয়েছে, বাতিল নয়। কিন্তু পাকিস্তানের প্রতিক্রিয়া এসেছে অত্যন্ত কড়া। তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্য, পানি আমাদের জীবনরেখা, এর প্রবাহ বন্ধ করা মানেই যুদ্ধ ঘোষণা করা। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যদি ভারত প্রকৃতপক্ষে কোনো বাঁধ নির্মাণ বা পানি প্রবাহ আটকে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান সামরিক হামলা চালিয়ে তা ধ্বংস করবে, এমনকি প্রয়োজনে পরমাণু শক্তিও ব্যবহার করবে। এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জমা দিয়েছেন দুটি লাল ফাইল, যা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ফাইল দুটি কি যুদ্ধের অনুমতির প্রস্তাব? তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, যদি কূটনৈতিক সংযম হারায় দুই দেশ, তবে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে যে কোনো সময় প্রকৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। পানির জন্য যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, এবার হয়তো উপমহাদেশেও হতে যাচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি নজরে রাখতে হচ্ছে আন্তর্জাতিক মহলকে। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে, বিশ্ব মোড়লরা কোন পক্ষে দাঁড়াবে, এটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এখন। একদিকে বলা হচ্ছে আমেরিকা দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে, ইসরায়েল দাঁড়াবে ভারতের পক্ষে। তাহলে পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য জানাবো। ভারত পাকিস্তান ইস্যুতে যতবারই যুদ্ধের মুখোমুখি হয়েছে, বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় যুদ্ধের মাধ্যমে, বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত আর পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা। সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থন দিয়েছিল রাশিয়া, আবার পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমেরিকা। কিন্তু রাজনীতি বা ভূ রাজনীতির পথ পরিবর্তন হয়ে গেছে। আজকে আমেরিকাকে দেখা যাচ্ছে ভারতের পাশে, অথচ এই আমেরিকা একসময় পাকিস্তানের পক্ষে ছিল। কেন এরকম? এবার রাশিয়া আসলে কোন পক্ষে যাবে? তাহলে আমেরিকা কি পক্ষ পরিবর্তন করলো? কেন করলো? সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে। আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যখন প্রশ্ন করা হলো ডোনাল্ড ট্রাম্পকে, ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প একটা অস্পষ্ট উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে টিপ্পনি কেটে, কিছুটা টিটকারির ভাষায়। তারপর থেকেই পুরো পৃথিবীতে মনে হয়েছে বা গণমাধ্যমগুলোতে উঠে এসছে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক কি তলানিতে গিয়ে ঠেকেছে। এবার যে আলোচনাটি এসছে, ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যে আমাদের এই অস্ত্র তোমরা কেন, তাহলে আমরা তোমাকে এটা দেবো। এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যোগ করে দিয়েছে যে দেশগুলোর মধ্যে, সেখানে ভারতের নামটিও আছে।
কিন্তু একটি বিষয় আলোচনা এসেছে অস্পষ্ট, যদি এটা আনঅফিসিয়াল ডকুমেন্ট, যে ভারতকে বলেছে চীনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে। তখন ভারত বলেছে যে পাকিস্তানের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করলে আমরা তোমাকে চীনের বিরুদ্ধে সাহায্য করব। তারপর পেহেলগাঁওর এই ঘটনাটি বিশ্লেষকরা বলছেন যে নিঃসন্দেহে এই দুটো দেশের কোনো পরিকল্পনার অংশ। আসলে তাহলে কে কার পক্ষে যাবে? ভারতের পক্ষে ইতিমধ্যে প্রকাশ্যে দাঁড়িয়েছে ইসরায়েল, এবং ইসরায়েল যে প্যালেস্টাইনে আক্রমণ করছে সেটারও ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত, এবং ভারতের অনেক নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে এমন তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে। দ্বিতীয় যে বিষয়টি, ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে তারা ভারতের পক্ষে আছে, পাকিস্তানের বিরুদ্ধে তারা ভারতের পক্ষে আছে। তার মানে ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সমর্থন দিচ্ছে। আর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, আর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সরাসরি যেটি বলা হয়েছে, তারা এই দুই দেশকে শান্ত থাকতে বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা এই মুহূর্তে কোনো পক্ষে দাঁড়াচ্ছে না, তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে। তারা না ভারতের পক্ষে, না তারা পাকিস্তানের পক্ষে। অর্থাৎ আমেরিকার বক্তব্যটি এভাবে এসছে। ট্রাম্প সরকারের পররাষ্ট্র দপ্তরের এটি হলো বক্তব্য। রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পক্ষে যাওয়া হয়নি। 1971 কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল রাশিয়া, কিন্তু এরপরে দেখলাম ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে দাঁড়াবার জন্য তার গদি হারিয়েছে মার্কিন চাপে, সাইফারের ঘটনার মাধ্যমে। তো শেষের দিকে পাকিস্তান রাশিয়ার সাথে একটা সম্পর্ক বৃদ্ধিতে নজর রেখেছে। এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন পাকিস্তানের সাথেও তার পররাষ্ট্রনীতিটাকে এগিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে কিছু বিষয় তার ভৌগোলিক কারণে। কিন্তু পাকিস্তানের পাশে রাশিয়া থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে চীনের উপর, কারণ চীনের শত্রু ভারত, আবার চীনের বন্ধু রাশিয়া। এই মুহূর্তে যদি যুদ্ধ বেঁধে যায়, রাশিয়া চাইলেও ভারতের পক্ষে দাঁড়াতে পারবে না। তার প্রধান কারণ হলো চীন পাকিস্তানকে সমর্থন দিলে চীন চাইবে রাশিয়া যেন পাকিস্তানের পক্ষে থাকে, কারণ এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীনের সাহায্য ছাড়া আগামী দিনে এক পাও সামনে পা বাড়ানো রাশিয়ার জন্য কঠিন। তাহলে রাশিয়ার অবস্থানটা হয় নিরপেক্ষ হবে অথবা পাকিস্তানের পক্ষে হবে চীনের স্বার্থে। কিন্তু রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, রাশিয়া থেকে বিশাল অঙ্কের অস্ত্র, সামরিক পোশাক, বিভিন্ন কিছু কিনে থাকে ভারত। পাশাপাশি তেল, জ্বালানি, খাদ্য ভারত গ্রহণ করে রাশিয়া থেকে। তো রাশিয়া চাইবে না ভারতের এই বিশাল বাজার হাতছাড়া হোক, তাই হয়তো রাশিয়ার অবস্থানটা হবে নিরপেক্ষ। ইউরোপের বিভিন্ন দেশ ভাগ হয়ে যেতে পারে, আরব রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকবে কিন্তু নেপথ্যে পাকিস্তানকে সমর্থন দেবে, কিন্তু তারা প্রকাশ্যে অবস্থান নেবে না। এ কারণেই যে ভারতের বিশাল বাজার মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল নিচ্ছে, আবার মধ্যপ্রাচ্য থেকে ভারত বিশাল দেশ, বিশাল জনগোষ্ঠীর দেশ, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে। কিন্তু মুসলিম হওয়ার কারণে, দেশের জনগণের চাপের কারণে আরব রাষ্ট্রগুলো পাকিস্তানের বিরুদ্ধেও দাঁড়াতে পারবে না। আসেন মুসলিম রাষ্ট্রের মোড়ল তার কি? তুরস্কের অবস্থান স্পষ্ট পাকিস্তানের পক্ষে। জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রজব তাইয়্যিব এরদোয়ান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন, কাশ্মীরের পক্ষে দাঁড়িয়েছেন এবং ভারতের কঠোর সমালোচনা করেছেন, যার কারণে নরেন্দ্র মোদী তুরস্কের সঙ্গে তার অনেকগুলো চুক্তি বাতিলও করেছেন। এবং অস্ত্র বেচার ক্ষেত্রে ভারতকে অনেক জায়গায় তুরস্ক শেষ পর্যন্ত দেবে বলেও আর দেয়নি, কারণ পাকিস্তানের আপত্তি ছিল তুরস্ককে অস্ত্র দেওয়ার ব্যাপারে। ধরেন এই যে বাইরাক্টার TB2 ড্রোন, এটি পাকিস্তান পেয়েছে কিন্তু ভারতকে দেওয়া হয়নি। কৌশলগত কারণে তার মিত্র পাকিস্তানের শত্রুকে তুরস্ক এই ড্রোনটি তুলে দেয়নি। তো এভাবে এখন এই মুহূর্তে যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি হলো বিশ্ব মোড়লদের অবস্থান অস্পষ্ট, তার পরের কাতারে যারা রয়েছেন তাদের অবস্থানটাও মোটামুটি অস্পষ্ট। তবে ইসরায়েল ভারতের পক্ষে গেলে তুরস্ক চলে যাবে পাকিস্তানের পক্ষে। তাহলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, এদের মৌন সমর্থন থাকবে পাকিস্তানের পক্ষে, কিন্তু প্রকাশ্যে থাকবে না। কিন্তু ভারতকে তার প্রতিবেশীরা যে পছন্দ করে না, বিশ্বাস করে না, বা তাদের ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক নেই, এটি এবার ভারত বুঝতে পারবে। যদিও এদের সমর্থন দিয়ে ভারতের খুব বেশি যায় আসে না, কিন্তু যায় আসে না মানে যে একেবারে যায় আসে না তা না, যায় আসে। প্রতিবেশীদের একটা শক্তির প্রয়োজন আছে, এখানে সমর্থনটা পাবে পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের চেয়ে ভারতের অবস্থানটা অনেক শক্তিশালী, কারণ পাকিস্তান তার দেশের ভেতরে রাজনীতির অস্থিরতা বা সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিগত করার কারণগুলোতে অনেক প্রেসারে থাকবে। ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা হয়েছে। সীমান্ত অঞ্চলগুলোতে তারা পাহারা বসিয়েছে
তাদের যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে সীমান্ত লাগোয়া অঞ্চলে টহল দিচ্ছে। পাকিস্তান নতুন করে ভারতকে বলেছে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে তারা 2100 থেকে 2700 কিলোমিটার শত্রুর টার্গেটকে শনাক্ত করার অবস্থানটাকে বিশ্বব্যাপী প্রকাশ করার চেষ্টা করছে। সব কিছু মিলে ভারত পাকিস্তানের এই লড়াইটা কেবল এই দু রাষ্ট্রের সীমাবদ্ধ থাকবে না। তবে সবচেয়ে আতঙ্কের খবর হলো দুটো রাষ্ট্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এই যুদ্ধটা পুরো পৃথিবীর মধ্যে একটা ঝড় তুলবে যদি এটা বড় ফ্রেমের যুদ্ধ ছড়িয়ে পড়ে। তবে নরেন্দ্র মোদীর পরিকল্পনা হলো তিনি এই যুদ্ধটা জুন জুলাই পর্যন্ত টেনে নিতে চাইবেন এবং এখান থেকে তিনি তার স্বার্থটা আদায় করতে চাইবেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প চাইছে চীনকে সাইজ করতে, তাই ভারতের পাশে থাকা। অন্যদিকে চীন তার মিত্র পাকিস্তানকে দিয়ে একসাথে যদি আক্রমণটা তৈরি করতে পারে ভারতের জন্য সবচেয়ে চাপ হবে। সুদূর আমেরিকা থেকে আমেরিকা কি সাহায্য করতে পারবে জানি না, কিন্তু চীনের সাথে এবং পাকিস্তানের সাথে ভারতের বিশাল সীমান্ত অঞ্চল রয়েছে। যদি পাকিস্তানের সাথে কোনো রকম যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে চীন এই সুবিধাটা নেবে। এটাও ভারতকে ভাবতে হচ্ছে। সব কিছু মিলে ভারতের সামনে চীন শুধু নয়, পাকিস্তান শুধু নয়, দুটো রাষ্ট্রই হবে চ্যালেঞ্জ। এদিকে কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরিদের হেনস্থা, মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসেছে। এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি শিক্ষার্থীদের, যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি শিক্ষার্থীদের একটি সর্বভারতীয় সংগঠন। একই সাথে মুসলিম বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক ও গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন পেহেলগাম হামলার পর থেকে কাশ্মীরি ও মুসলিম বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানুষদেরও। পেহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকেই আঙ্গুল তুলেছে, তাই ভারতের মানুষদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী 26টি পাকিস্তানি পতাকা পুড়িয়েছেন। আবার ত্রিপুরার আগারতলাতেও বিশ্ব হিন্দু পরিষদ পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ভিডিওতে দেখা গেছে রাস্তায় মানুষের চলাচলের পাশাপাশি পাকিস্তানের পতাকা রাখা হচ্ছে যাতে তার উপর দিয়ে মানুষ হাঁটতে পারেন।